রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। আপেলের পাইকারি দর 75 টাকা। খুচরা বাজারে ক্রেতাদের সেই আপেল কিনতে হয় 160 থেকে 250 টাকায়। বাজারে কমলা, আনার সহ বেশ কয়েকটি ফল পাইকারি দরের চেয়েও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, দেশে ফল সহ বিভিন্ন কাঁচা পণ্য সংরক্ষণের অভাবেই নষ্ট হচ্ছে 20%, যা সংরক্ষণ করা গেলে চাহিদা মিটিয়েও রপ্তানি করা যেত। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় বাকিটা দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানে। ফল মানুষের শরীরের ভিটামিনের চাহিদা পূরণের অন্যতম উপাদান। দেশে ফলের চাহিদা যা, তার বেশিরভাগই আমদানি নির্ভর। কিন্তু ভোক্তার হাতে এই ফল আসার এক হাত আগে পরেই তৈরি হয় দামের আকাশ পাতাল তফাৎ। দুই প্রান্তের বিক্রেতাদের মুখে বেরিয়ে আসে আসল সত্য। সবচেয়ে ভালো আপেলটা 75 টাকা পড়ে কেজি। এটার খুচরা কেজি 90 টাকা, আর সাউথ আফ্রিকা যেটা ওটা আর একটু বেশি। আপেল হলো 160 টাকা কেজি, একটা হলো 180 টাকা কেজি, আর একটা হলো 250 টাকা কেজি, আর কমলা হলো 200 টাকা কেজি, বেদানা হলো 400 টাকা কেজি। এটাই বাস্তবতা, যা বলছে বাদামতলির আমদানি করা চায়না আপেল 65 থেকে 70 এবং সাউথ আফ্রিকান আপেল 70 থেকে 75 টাকায় কিনেন খুচরা বিক্রেতারা। এরপর সেই একই আপেল বনানী বাজারে এসে দাম ধারণ করেছে 160 থেকে 400 টাকা পর্যন্ত। পাইকারি 220 থেকে 250 টাকার আঙ্গুর ক্রেতাদের কিনতে হচ্ছে 300 থেকে 800 টাকা পর্যন্ত। 300 টাকার ড্রাগন ফল বনানীতে বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়। এমন নিয়ন্ত্রণহীন বাজারে আমের দাম ঠেকছে 600 টাকাতেও। খুচরা বিক্রেতারা বেশিরভাগ ফল 2 থেকে 3 গুণ দামে বিক্রি করলেও এসব নিয়ে নেই কোনো তদারকি। এইখানে আমরা দেখলাম যে একটি আপেল অথবা মালটার মূল্য অনেক বেশি দিয়ে আছে, মানে মূল্যের ক্ষেত্রে একটা বড় ধরনের ফারাক থাকে। তখন আমরা আইন অনুযায়ী তাদেরকে আইনের মধ্যে আনি এবং ক্ষেত্র বিশেষে জরিমানা করা হয়। রাজধানীর 10টি স্থানে ফলের দাম 10 রকম। পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের দামের পার্থক্য ফল বেঁধে 100 থেকে 250 টাকা পর্যন্ত। অনেক ক্রেতা হয়তো জানেনই না তারা ফল কিনতে গিয়ে কী পরিমাণ ঠকছেন। এসব ফল ও কাঁচা পণ্য সংরক্ষণে দেশে হিমাগার রয়েছে মাত্র 390টি, যা উৎপাদিত কাঁচামাল সংরক্ষণে পর্যাপ্ত নয়। বিশ্লেষকরা বলছেন, সংরক্ষণের অভাবে প্রতি বছর উৎপাদিত 20% কাঁচা পণ্য নষ্ট হচ্ছে। আমরা যদি ভ্যালু চেইন ডেভেলপমেন্ট এবং প্রপার সাপ্লাই চেইনের ইনফ্রাস্ট্রাকচারের উপরে প্রচুর পরিমাণে বিনিয়োগ করি, তাহলে আমাদের কৃষি পণ্যের বর্তমান যে টার্ন ওভার, আমি কয়েক হাজার কোটি টাকায় বললে সেইটাকে কয়েক লক্ষ কোটি টাকায় ইনক্রিজ করা সম্ভব। আর ফল পাকাতে কৃত্রিম রাইপেনিং সেন্টার না থাকায় প্রতি বছর নষ্ট হচ্ছে ফল, বঞ্চিত হচ্ছে রপ্তানি থেকেও। যেটাই করা হোক সেটা যদি সায়েন্টিফিক ওয়েতে করা যায় তাহলে খাবারের ওয়েস্টেজ কম হবে। তাই দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে সংরক্ষণাগার বাড়ানোর দিকে নজর দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ভারতের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলাচল করবে আগামী 28 অক্টোবর থেকে। এয়ার বাবল ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে এই ফ্লাইট চালু হচ্ছে প্রতিবেশী বন্ধু দেশ দুটির মধ্যে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো যাত্রী বিমানে যাতায়াত করতে পারবেন না। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনার কারণে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হতে থাকে চলতি বছরের মার্চ মাস থেকেই। এরই ধারাবাহিকতায় প্রতিবেশী ভারতের সঙ্গেও আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভিসা দেওয়া বন্ধ করে ভারত। পুনরায় ভারতীয় ভিসা প্রদান শুরু হওয়ায় আগামী 28 অক্টোবর থেকে ভারত বাংলাদেশের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে, যেখানে সপ্তাহে ভারতের 5টি এয়ারলাইন্স পরিচালনা করবে 28টি ফ্লাইট। একই সংখ্যক ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশের 3টি এয়ারলাইন্স। আমাদের বাংলাদেশ থেকে 28টা, ওখান থেকে 28টা পর সপ্তাহে আসবে আজকে। হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলে, স্বাস্থ্যবিধি মেনে চলে। আমরা যে আমরা কন্ডিশনগুলো যা যা দিয়েছিলাম ওরা মেনে নিয়েছি। এয়ার বাবল চুক্তির অধীনে দীর্ঘ 7 মাস পর ভারতের দিল্লি, চেন্নাই, কলকাতায় যাবে বাংলাদেশের ফ্লাইট। বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এবং নভো এয়ার বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, ভিস্তারা, গো এয়ার ও স্পাইস জেট সপ্তাহে বাংলাদেশে 28টি ফ্লাইট পরিচালনা করবে, যেখানে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো যাত্রী যাওয়া আসা করতে পারবেন না। বাংলাদেশ থেকে যারা যাবে এবং এদেশে
সবাই নিয়ে আসবে, মানে কোভিড টেস্ট করে যেটা চলাচল করতে হবে। আর কেউ না আসলে পরে কোয়ারেন্টাইনে যেতে হবে। আপাতত 3 মাসের জন্য এই এয়ার বাবল ব্যবস্থাপনায় চলবে দুই দেশের ফ্লাইট। তবে পর্যটক ছাড়া চিকিৎসা, ব্যবসায়, কূটনীতিক সহ 9 ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ভারত। সেক্ষেত্রে তারাই কেবল এয়ার বাবলের সুবিধা নিয়ে ভারতে যাওয়া আসা করতে পারবেন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নিজেই দেশে আসার আগ্রহ দেখিয়ে এখন আর ফিরতে চাইছেন না ব্যাংকিং সেক্টরে আলোচিত প্রতারক পিকে হালদার। শনিবার তার আইনজীবীর মাধ্যমে পাঠানো এক মেইলে জানিয়েছেন, করোনার ঝুঁকির মাঝে এখনই নয় বরং নিজের সুবিধামতো সময়ে দেশে আসতে চান তিনি। অ্যাটর্নি জেনারেল বলছেন, ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরানোর বিষয়ে আদালতের নির্দেশনা চাইবে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ব্যাংকিং সেক্টরের আলোচিত জালিয়াত প্রশান্ত কুমার হালদার। ব্যাংক খাতে যিনি অধিক পরিচিত পিকে হালদার নামেই। অভিযোগ রয়েছে প্রায় 3.5 কোটি টাকা লোপাট করে পালিয়ে গেছেন কানাডাতে। সেখান থেকেই দেশে ফেরার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। তবে এক্ষেত্রে তার দেয়া আটক না করার শর্তকে ভৎসনা করে বিমানবন্দর থেকেই গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের সেই নির্দেশের পর ভোল পাল্টান প্রতারক পিকে হালদার। এক মেইলে তার আইনজীবীকে জানান, করোনা ভাইরাস আতঙ্কে এখনই ফিরছেন না তিনি। সে কি আইসোলেশনে আসে? ডাক্তারের কোনো সনদপত্র আছে? আমার কাছে যেই মেইল আসে সেটাতে ডাক্তারের কোনো সনদপত্র নাই। এবং তারপরে আরেকটু অদ্যুৎপূর্ণ আচরণ, সে দিন তারিখ তার সময় মতো জানাবে। দেখেন, একজন পলাতক আসামি, তার আচরণ কি পর্যায়ে গেছে। এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলছেন, একজন ফেরারি আসামি পালিয়ে থেকে কোনো আইনি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না। 61 ডিএলআর অ্যাপেলেট ডিভিশন আমাদের একটা জাজমেন্ট আছে, সেখানে বলে দিচ্ছে কোনো ফিউজিটিভ কোনো ধরনের আইনি আশ্রয় লাভের অধিকারী নয়। অর্থাৎ পলাতক ব্যক্তি কোনো ধরনের আইনি যে আশ্রয় নেওয়ার যে অধিকার সেটা তার থাকবে না। আগে তাকে কোর্টের কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করে পরবর্তীতে সে যে কোনো পদক্ষেপ নিতে পারবে। স্বেচ্ছায় না আসায় ইন্টারপোলের মাধ্যমে পিকে হালদারকে ফেরানোর নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার আদালতে যাবে রাষ্ট্রপক্ষ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আজ বিজয়া দশমী। বিসর্জনের আনুষ্ঠানিকতায় দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। এর আগে রোববার মহানবমীতেই মণ্ডপগুলোতে বাজতে শুরু করেছিল দেবী দুর্গার বিদায়ের সুর। উৎসবের শেষ দিনে ভক্তদের প্রার্থনায় ছিল বছরব্যাপী শান্তি, সমৃদ্ধি আর দ্রুত করোনা থেকে মুক্তি। এদিন ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অটুট রাখার কথা জানান ভারতীয় হাইকমিশনার। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। মহানবমী, দেবী দুর্গার বিদায়ের আগ মুহূর্ত, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের শেষ মুহূর্ত। বিহিত পূজা আর অঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় নবমীর সকাল। পরে মহানবমীর মাহাত্ম্য বর্ণনা করেন প্রধান পুরোহিত। পৃথিবীর সকল অশুভ শক্তির পরাজয় হবে বলে আশা করে পূজা উদযাপন পরিষদ। আমরা আমাদের নিজের অসুরকে বধ করব, সমাজের অসুরকে বধ করব, বিশ্ব অসুরকে বধ করব। মা আমাদের আশীর্বাদ করবেন, এটি হলো দুর্গাপূজার সবচেয়ে বড় কথা। মা বিভিন্ন নামে বিভিন্নভাবে এই পৃথিবীতে এসে সকল অশুভ শক্তি বিনাশ করেছেন। বিজয়া দশমীতেই দেবী ফিরে যাবেন কৈলাসে, তাই নবমী দেবীকে প্রাণ ভরে দেখার দিন। ভক্তদের প্রার্থনাতে এবার রইল বিশ্ববাসীর সুখ, সমৃদ্ধি আর করোনা থেকে মুক্তি। এই প্রিকশনটা যদি আমরা এই বছর নিই তাহলেই তো নেক্সট ইয়ার আবার ঠাকুরের মুখটা আমরা দেখতে পাবো ভালোভাবে। চাই যে সবকিছু ঠিক হয়ে যাক, সামনের বার পূজা যাতে আমরা আরো ভালো করে কাটাতে পারি, এটাই আশা করি। তখন যেন সবকিছু আগের মতো সুন্দর হয়ে যায় আর আমরা ওভাবেই মাকে আবার বরণ করে নিতে পারি। এই দিন রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। পূজা শেষে তিনি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অটুট থাকার কথা জানান। Your closest neighbors and oldest friends, we from India send you our warmest good wishes on this festive season. ভারত বাংলাদেশের মৈত্রী দীর্ঘজীবী হবে। দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতায় দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হবে বিজয়া দশমী। যুগ যুগ ধরে শুভ শক্তি এবং অশুভ শক্তির মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধে সবসময় জয় পেয়ে এসেছে শুভ শক্তি। নবমী এবং দশমীর এই সন্ধিক্ষণে আগত ভক্তরা বলছেন, এই সকল শুভ শক্তির জয় এবং সেই সাথে করোনা মুক্ত হবে বিশ্ব। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এক অপারেটর থেকে অন্য অপারেটরে গ্রাহকরা সরাসরি অর্থ স্থানান্তর করতে পারবে মঙ্গলবার থেকে। এছাড়া মার্চ নাগাদ সকল ব্যাংককেও আনা হচ্ছে এই সেবার আওতায়। ফলে সব ব্যাংক থেকে সরাসরি মোবাইলেও আসবে টাকা। এক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না গ্রাহককে। এই সেবা পুরোপুরি বাস্তবায়ন হলে আর্থিক অন্তর্ভুক্তির আওতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মোবাইল ব্যাংকিং সেবার ক্ষেত্রে এরই মধ্যে যুগান্তকারী পরিবর্তন এসেছে বাংলাদেশে। সময় যত গড়াচ্ছে আরও জনপ্রিয় হচ্ছে এই সেবা। ফলে নগর বন্দর ছাড়িয়ে মোবাইল ব্যাংকিংয়ের আওতায় এসেছে গ্রামগঞ্জের অনেক নিম্ন আয়ের মানুষও, যার মাধ্যমে দৈনিক গড় লেনদেন হচ্ছে ২,০০০ কোটি টাকারও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট কিংবা মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মঙ্গলবার থেকে এক অপারেটরের গ্রাহক অন্য অপারেটরে সরাসরি টাকা পাঠাতে পারবেন কোনো চার্জ ছাড়াই। প্রাথমিকভাবে 4টি ব্যাংক ও 4টি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান যুক্ত হলেও আগামী 31 মার্চের মধ্যে যুক্ত হচ্ছে সকল ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, যা গ্রাহক সেবার ক্ষেত্রে নতুন এক মাইল ফলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক একটা যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে, এতে গ্রাহক তার সেফ ডিস্টেন্সিং মেনটেন করে তার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না রেখে তার লেনদেন করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ইন্টারঅপারেবল লেনদেন ব্যবস্থা চালু করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা মনে করি এতে গ্রাহকদের আর্থিক লেনদেনে আরো স্বাধীনতা এবং সক্ষমতা তৈরি হবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক লেনদেন ব্যবস্থাপনা আরো সুচারুভাবে করার সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে এর ফলে গ্রাহকের সময় এবং খরচ দুটোই কমে আসবে। এছাড়া স্বল্প আয়ের বহু মানুষ যুক্ত হবে আর্থিক সেবার আওতায়। এগুলো যত অটোমেটেড করা যায় তত কিন্তু জনগণকেও টাইম সেভ হয়, অর্থ সেভ হয়। এই অনলাইনে বিভিন্ন জাতীয় বিশেষ করে মোবাইল ব্যাংকিং এর সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়েছে, এই সব জিনিসটাগুলোকে মাথায় রেখেই করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের এই কার্যক্রম পুরোপুরি বাস্তবায়নে বাড়তি নজর দেওয়ার পরামর্শ সাধারণ গ্রাহকদের নিরাপত্তায়। এমএফএস একটা বড় সুযোগ দিয়েছে খুব অল্প আয়ের এবং অল্প শিক্ষিত মানুষকেও এই ধরনের সার্ভিসে অন্তর্ভুক্ত হতে। তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভিসটা যাতে তারা নিরাপদে নিতে পারেন, এই জায়গায় যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী আগস্ট শেষে মোবাইল ব্যাংকিং গ্রাহক দাঁড়িয়েছে 9,29 লাখে, আর এজেন্ট সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। অভিবাসী শ্রমিক নির্ভর দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েত। সম্প্রতি দেশটির পার্লামেন্টে প্রবাসী শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনতে সর্বসম্মতিক্রমে একটি আইন পাশ হয়েছে। এই নতুন আইনের কারণে বিপদে পড়তে যাচ্ছেন প্রবাসী শ্রমিকরা। অধিবেশনে উপস্থিত 53 জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কারণে ডেমোগ্রাফিক ভারসাম্য বিলটি অনুমোদন হয়। এতে বলা হয়, অভিবাসী শ্রমিকের সংখ্যা কমাতে 1 বছর সময় নির্ধারণ করা হয়েছে। কুয়েতের এই নতুন আইন পাশ হলে কমবে বাংলাদেশি শ্রমিকের সংখ্যাও। এ নিয়ে চন্দ্রানী চন্দ্রার প্রতিবেদন। কুয়েতের তেল নির্ভর অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অভিবাসী শ্রমিকরা, কিন্তু সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস মহামারীর কারণে তেলের দাম কমে যাওয়ায় কুয়েতের অর্থনীতিতে ধস নেমেছে। অর্থনীতি সক্রিয় রাখতে এবং দেশের অভিবাসীদের সংখ্যায় ভারসাম্য রাখতে কুয়েতের জাতীয় সংসদে অভিবাসী ইস্যুতে নতুন আইন পাশ হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের সংখ্যা কমিয়ে 30 ভাগ করার পাশাপাশি বিভিন্ন কাজের ক্ষেত্রে কুয়েতের জনগণই যেন বেশি সুযোগ সুবিধা পান সে বিষয়টিকে গুরুত্বপূর্ণ করার। তবে নতুন আইনে কোন দেশের কত মানুষ কুয়েতে থাকতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত আসতে 1 বছর সময় নিয়েছে দেশটির সরকার। নতুন এই আইনে কতটা প্রভাব পড়তে পারে এই প্রবাসীদের উপর, এই প্রশ্নই ছিল কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে। এক্সপেক্টেড সংখ্যাটা কত হবে, 1 বছর তারা সময় নিবে। এখন আছে এরকম মনে করেন 34 লাখের মতো, তখন তারা বলে দিবে এটা 10 লাখ হবে না 20 লাখ হবে না 25 লাখ হবে। এটা যখন নির্ধারণ করবে তখন তারা চিন্তা করবে যে কুয়েতের কত লোক তখন থাকবে।
নতুন আইনের খসড়ার আগে বলা হয়েছিল বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং ভিয়েতনাম থেকে কুয়েতের মোট জনসংখ্যার অনুপাতে মাত্র 5% শ্রমিক নিয়োগ দেয়া যাবে। ভারতীয় 15%, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং মিশর থেকে 10%। এর বাইরে অন্য দেশ থেকে 3%-এর বেশি কর্মী নেওয়া যাবে না। খসড়ায় যে নির্দেশনার কথা বলা হয়েছে সেটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। যদি এটি চূড়ান্ত হয় তাহলে বর্তমান জনসংখ্যার 42,70,000 অনুপাতে দেশটিতে বাংলাদেশি থাকতে পারবেন 2,13,500 জন। দেশটিতে এখন প্রায় 3.5 লাখ বাংলাদেশি আছেন। অন্যদিকে বাংলাদেশে আরেকটি বড় শ্রমবাজার ওমানেও বিদেশি কর্মী কমানোর প্রস্তাবনা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নিজেদের নাগরিকদের কাজে লাগাতে এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে দেশটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। ঘটনার 15 দিন পার হলো গ্রেফতার হয়নি আলোচিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর। তাই নিহত রায়হানের মা সকল আসামির গ্রেফতার দাবিতে শহরে অনশন শুরু করেন। অবশ্য সিলেট নগর মেয়রের অনুরোধে শেষ পর্যন্ত অনশন ভাঙেন তিনি। এদিকে মামলায় বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সৈয়দ রাসেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান মৃত্যুর প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছেন তার পরিবার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার 15 দিন পেরিয়ে গেলেও রায়হান হত্যার মূল হোতা এসআই আকবর এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতারের দাবিতে এবার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশন শুরু করেন নিহত রায়হানের মা। আকবরকে গ্রেফতার না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন রায়হানের মা সালমা বেগম। 15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আপনার আকবরকে খুঁজে বের করলো না পুলিশ। বলছে যে খুঁজতেছে, পারছে না। যদি ওরা নিজেরা লুকিয়ে রাখে তাইলে ওরা খুঁজবে কোথায়? কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আসামিদের গ্রেফতারে প্রশাসনিক কর্মকর্তাদের আরও কিছুটা সময় বেঁধে দিতে নিহত রায়হানের মাকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে মেয়রের অনুরোধে অনশন ভাঙেন নিহত রায়হানের মা সালমা বেগম। ঘটনাকারী যে তাকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক, আমি তাকে আশ্বস্ত করেছি যাতে সরকারের এবং পুলিশ প্রশাসনের তাদেরকে একটু সময় আমরা দিচ্ছি যাতে তারা এই সময়ের মধ্যে কাজ করার সুযোগ দেওয়া হোক। সবের জন্য আমি খুবই সান্ত্বনা পেয়েছি, কিন্তু আমার ছেলের বিচারটা যেন এবং যারা সাসপেন্ডে আছে এদেরকে গ্রেফতারি পরোয়ানা দেখানো হোক। এদিকে বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও 3 দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। আবারও তার 5 দিনের রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জিজ্ঞাসাবাদ করব তাকে আমাদের পুলিশ হেফাজতে। এ পর্যন্ত রায়হান হত্যায় জড়িত থাকায় এসআই আকবর সহ 4 পুলিশকে বরখাস্ত, 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া রায়হান হত্যায় ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পিবিআই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে মাঠে সরব আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। ইতিমধ্যে তা আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ইউজিসি। সেই তদন্তকে একপেশে দাবি করে বিচার বিভাগীয় তদন্তের দাবি উপাচার্যের। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। গত 1 বছর ধরে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের দুর্নীতির খবর। সেটি আরও চাউর হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর। নিয়োগ, উন্নয়ন কাজ সব ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে এবছরের 4 জানুয়ারি তদন্তের দাবি করেন আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। উনি যখন যাচাই করে দেখেননি এবং কোনো ব্যবস্থা নেননি, তখন আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণকারী সংস্থা হলো ইউজিসি। সেই ইউজিসি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে এই তদন্ত করেছেন এবং আমাদের অভিযোগগুলির সত্যতা উনি পেয়েছেন। ইউজিসির তদন্তে 25টি অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি করে 11 দফা সুপারিশ করা হয়। এই তদন্তকে একপেশে ও পক্ষপাতমূলক দাবি করে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন উপাচার্য। এই প্রশাসনের বিরুদ্ধে আমাকে ডিফেন্ড করা হয়েছে
এবং পত্রপত্রিকায় দিয়ে আমার সম্মানহানিও করা হয়েছে। আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু আমি আপনাদের মধ্যে বলেছি যে আমি আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো যদি কগনিজেবল হয়, অর্থাৎ আমলে নেওয়ার মতো হয়, বিচার বিভাগীয় তদন্ত হোক। তদন্ত কমিটির প্রধান দাবি করেছেন, উপাচার্যের অভিযোগ সঠিক নয়। তারা সবকিছু আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এখন কিছু বাকি থাকলে সেটি উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ে দিতে পারেন। এক কথায় বলতে পারি, উনি যা দিয়েছিলেন সব আমরা আমলে নিয়েছি। আমাদের কাজ আমরা শেষ করেছি। তার যা কথাবার্তা শিক্ষা মন্ত্রণালয়ে বলে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটি ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সরকার কি সিদ্ধান্ত নেয়, এখন তার জন্য অপেক্ষা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে কৃষি সংবাদ। ফরিদপুরে জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ি পাতা পেঁয়াজ এক চাষ। কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই পেঁয়াজ সারা বছর চাষ করা যায়। সংশ্লিষ্টরা জানান, এই পাতা পেঁয়াজ বসত ভিটা সহ মাঠ পর্যায়ে চাষ করা সম্ভব। স্বাদ ও গন্ধ প্রায় সাধারণ পেঁয়াজের মতোই। এই জাতের পেঁয়াজ চাষে বিনামূল্যে বীজ, চারা ও প্রশিক্ষণ দিয়ে কৃষকদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আমদানি নির্ভরতা কমাতে ও ঘাটতি মোকাবেলায় বাড়ি পাতা পেঁয়াজ এক নামে নতুন এক জাতের উদ্ভাবন করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। ফরিদপুরে মশলা গবেষণা উপকেন্দ্রে এই পাতা পেঁয়াজের পরীক্ষামূলক আবাদ করা হয়। সফল হওয়ায় বর্তমানে তা মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে সংশ্লিষ্টরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এটা কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং আশা করি এটা যদি ছড়িয়ে যেতে পারে, পেঁয়াজের যে একটা ঊর্ধ্বগতি, দামের ঊর্ধ্বগতি, এটা চেক দেওয়া হয়তোবা সম্ভব হবে। কৃষি কর্মকর্তারা জানান, মে জুন মাসে বীজ বপন করলে নভেম্বর পর্যন্ত 3 বার এই পেঁয়াজ পাতা সংগ্রহ করা যায়। প্রতিটি গাছের গোড়া থেকে 4 থেকে 5টি করে চারা বের হয়। এই বাড়ি পাতা পেঁয়াজের চাষ বৃদ্ধি পেলে সাধারণ পেঁয়াজের চাপ কমবে বলে মনে করেন তারা। আমরা যদি মূল পেঁয়াজ না খেয়ে এটার বিকল্প হিসাবে যদি পাতা পেঁয়াজ আমাদের টেবিলে, খাবার টেবিলে নিয়ে আসতে পারি, তাইলে এই সরকারের এত পরিমাণ টাকা খরচ করে বিদেশ থেকে এতটুকু পেঁয়াজ আমদানি করা লাগবে না। শুধু জমিতে নয়, বসত ভিটা ও টবেও চাষ করা সম্ভব এই পাতা পেঁয়াজ। নতুন জাতের এই পাতা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। যে কোনো ছাদের আঙ্গিনায়, যে কোনো জায়গায়, বাড়িতে যে কোনো জায়গায় আমরা এটা চাষাবাদ করে নিজেরা ফ্যামিলিরা সুন্দরভাবে চলাফেরা করা যায়। এমনি যে গুটি পেঁয়াজটা যেটা, সেই পেঁয়াজের বিকল্প এই পেঁয়াজটা, পাতা পেঁয়াজে আপনার পেঁয়াজের কাজটা পূরণ করে। আমাদের এই পাতা পেঁয়াজে কোনো সার দিতে হয় না, কীটনাশক কোনো ব্যবহার করতে হয় না। এই ধরনের পেঁয়াজ চাষে বিনামূল্যে বীজ, চারা ও প্রশিক্ষণ দিয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতি বছরই মেহেরপুরে করলার বাম্পার ফলন হয়, তবে এবছর অতিবৃষ্টির কারণে বেশিরভাগ জমির করলা গাছ মরে গেছে। আবার যেসব গাছ বেঁচে আছে তাতেও দেখা দিয়েছে নানা রোগবালাই। এ অবস্থায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। মেহেরপুর প্রতিনিধির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। স্বল্প সময় আর পুঁজিতে বেশি মুনাফা পাওয়ায় অন্যান্য সবজির চেয়ে করল্লা চাষ বেশি করে মেহেরপুরের কৃষকরা। এখানকার আবহাওয়া ও মাটি করল্লা চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হয়। তবে অতিবৃষ্টির কারণে এবছরের চিত্রটা ভিন্ন। বৃষ্টির কারণে বেশিরভাগ জমির করল্লা গাছ মরে যাচ্ছে, আবার যেসব গাছ বেঁচে আছে সেগুলোর ফুল পড়ে যাচ্ছে। এ অবস্থায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। বর্ষার কারণে আমাদের হইলো, ওই কারণে হইলো না। করলা তো আমার ভালো হয়েছিল, 20,000 টাকা মতন, 20-25,000 মতন ব্যথা হয়েছিল। তারপরে বর্ষার কারণে গাছ নষ্ট হয়ে গেল। এবছর উৎপাদন কম হলেও বাজারে করল্লার চাহিদা ও দাম ভালো রয়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের লাভ না হলেও লোকসান হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। করলার বাজার মূল্য অত্যন্ত বেশি, এগুলো কৃষকরা বাজারে বিক্রি করে তারা আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন, এবং আমাদের মাঠ পর্যায়ে যারা কৃষিকর্মী আছেন তারা সবসময় তাদের পাশে থেকে নিয়মিত পরিদর্শন এবং পরামর্শ প্রদান করে যাচ্ছেন। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মেহেরপুরের 550 হেক্টর জমিতে করল্লার চাষ করেছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শনিবার নিজের আগাম ভোট দিয়েই ছুটেছেন ব্যাটলফিল্ডগুলোতে প্রচারণা চালাতে। একই সঙ্গে জো বাইডেনও সমাবেশ ডেকেছেন পেনসিলভেনিয়ায়। সমর্থনে রয়েছেন বারাক ওবামাও। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। আসন্ন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের কাছে একটি পাঠাগারে আগাম ভোট দেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প তার স্থায়ী ঠিকানা ও ভোটার নিবন্ধন পরিবর্তন করে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় নিয়ে আসেন। ভোট দিয়েই ট্রাম্প উড়ে যান একে একে নর্থ ক্যারোলাইনা, ওহাইও এবং উইসকনসিনে। দোদুল্যমান রাজ্যের তালিকায় থাকা এই অঙ্গরাজ্যগুলোতে জয় পেতে জোর প্রচারণা চালাচ্ছেন তিনি। 3 নভেম্বরের নির্বাচনের আগে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 5,42,00,000 নাগরিক আগাম ভোট দিয়ে দিয়েছে। আগাম ভোট পড়ার এই গতি অব্যাহত থাকলে এবারই সর্বোচ্চ ভোট পড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইলেকশন প্রজেক্ট। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন আরেক ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়ায় 2টি প্রচারণায় অংশ নেন। একই দিন ফ্লোরিডার নর্থ মিয়ামিতে জো বাইডেনের পক্ষে প্রচারণা চালান সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতীয় পর্যায়ের জরিপগুলোতে দেখা গেছে বাইডেন ট্রাম্পের চেয়ে এখনও 8 পয়েন্ট এগিয়ে রয়েছেন। কিন্তু যেসব রাজ্যের ফলাফলগুলোর ওপর প্রেসিডেন্ট নির্বাচনের জয় পরাজয় নির্ভর করছে, সেই ব্যাটল গ্রাউন্ডগুলোতে 2 প্রার্থীর ব্যবধান সামান্যই। নাহিদ জিহান, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতীয় বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রোববার রাতে চিকিৎসকরা জানিয়েছেন তার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে তার শরীরে সোডিয়াম পটাশিয়ামের তারতম্য ঘটেছে। তবে হৃদযন্ত্র, লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখনও সচল রয়েছে। প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। করোনায় আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও শারীরিক অবস্থা আবারও সংকটজনক হয়ে পড়েছে। 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। বর্তমানে দেশব্যাপী ব্যাংকের 184টি শাখা, 22টি উপশাখা, 37টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, 160টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়াও অনলাইন ব্যাংকিং, SMS ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং সহ নানা সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকটি। বাংলাদেশি ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। এ সময় তিনি ওয়ালটন কারখানায় প্রিলুড N41 সিরিজের নতুন মডেলের ল্যাপটপের উদ্বোধন করেন। পরে তিনি ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার এবং রেফ্রিজারেটর, মোল্ড অ্যান্ড ডাই, মেটাল কাস্টিং, কম্প্রেসার, SMT প্রোডাকশন, এয়ার কন্ডিশনার, PCB, ল্যাপটপ ও মোবাইল ফোন, টেলিভিশন ও এলিভেটর উৎপাদন কারখানা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। পরিদর্শন শেষে ICT সচিব ওয়ালটনকে মেড ইন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে আখ্যায়িত করেন। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গে থাকুন, ফিরছে শিগগিরই। আসন্ন T20 টুর্নামেন্ট দিয়েই মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 29 অক্টোবর ICCর দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন এই অলরাউন্ডার। এদিকে বিসিবি প্রেসিডেন্টস কাপে নজর কাড়ে তরুণদের পারফরমেন্স। আরিফুল ইসলামের রিপোর্ট। বছরের অক্টোবর যেন বাংলার ক্রিকেটে এক কালো অধ্যায়। জুয়ারির প্রস্তাব আড়াল করে লাল সবুজের রাজপুত্র ICCর নিষেধাজ্ঞায় ভুলের প্রায়শ্চিত্ত করে 29 অক্টোবর মুক্তি পাচ্ছেন সাকিব আল হাসান। আসন্ন T20 টুর্নামেন্ট দিয়ে ফিরছেন মাঠের ক্রিকেটে। দলের সঙ্গে অনুশীলন করতে বাধা নেই, শুরু হবে নাম্বার 75-এর নয়া মিশন। সপ্তাহ বা 10 দিন আগে অবশ্যই আসবে এবং ও আমাদের এই টুর্নামেন্টে খেলবে, সেই ব্যাপারটা সে নিশ্চিত করেছে এবং ও এসে আমাদের এখানে সকলের সাথে প্র্যাকটিস করতে পারবে, কোনো অসুবিধা, এবং বাই দ্য টাইম ওর টিমও তো হয়ে যাবে। সফলভাবে প্রেসিডেন্টস কাপ আয়োজনে খুশি বিসিবি। পেসারদের পারফরমেন্স স্বস্তিদায়ক, তরুণরা দেখিয়েছে বড় স্বপ্ন। অনেকদিন পরে মনে হচ্ছে যে এই প্রথম একটা টুর্নামেন্ট দেখলাম যেখানে পেস বোলাররা হ্যাজ ডোমিনেটেড। সবাই ভালো বল করেছে। আমাদের যারা ভালো আছে তারা তো আছেই, তাদের সাথে নতুন কিছু সম্ভাবনাময়
খেলোয়াড় আমরা পেয়েছি, এটা এই জন্য আমি অনেক খুশি। এবং এরা ওরাও কিন্তু খেলোয়াড়রাও কিন্তু অনেক কষ্ট করেছে। তবে আসন্ন টি-20 টুর্নামেন্টে বিদেশিদের প্রতি আগ্রহ নেই বিসিবির। সুযোগ দিতে চায় লোকাল ক্রিকেটারদের। 15 নভেম্বর টি-20 টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ। বোর্ড সভাপতির বিশ্বাস, অফ ফর্মে থাকা ব্যাটসম্যানরা রানে ফিরবে 5 দলের আসরে। আরিফুল ইসলাম, নিউজ 24। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে নাজমুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদুল্লাহ একাদশ। টুর্নামেন্টের শুরু থেকে আলো ছড়ানো নাজমুল একাদশ ফাইনালে পাত্তাই পায়নি মাহমুদুল্লাহ একাদশের বিরুদ্ধে। 174 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 7 উইকেটে জয় পায় লিটন মাহমুদুল্লাহরা। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের রিপোর্টে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে হার। লিগ পর্বে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে অপ্রতিরোধ্য। তবে ফাইনালে এসে ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসলো রিয়াদ বাহিনী। অভিজ্ঞতার মিছিলে দাপটে জয় বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মাহমুদুল্লাহ একাদশের। টস জিতে ব্যাট করতে নামা নাজমুল একাদশের শুরুটা ব্যর্থতা দিয়ে। ইনিংস বড় করার স্বপ্ন জাগিয়েও 32 রানে আউট অধিনায়ক শান্ত। ফাইনালে হাসেনি মুশফিকের ব্যাট। তবে ঠিকই টুর্নামেন্টের অর্ধেক আলো নিজের দিকে নিয়ে নেওয়া ইরফান শুক্কুর আজও উজ্জ্বল। 77 বলে 75 রানের এক ঝকঝকে ইনিংস। মূলত তার ব্যাটে ভর করেই সব উইকেট হারিয়ে 173 রানে থামে নাজমুল একাদশ। মাহমুদুল একাদশের সুমন খান শিকার করেন 5 উইকেট। মামুলি টার্গেট পেয়ে হয়তো জ্বলে উঠল লিটনের ব্যাট। মমিনুল বরাবরের মতোই ব্যর্থতার বৃত্তে লিটন খেলেন 69 রানে 68 রানের ইনিংস। মাঝে 18 রানে মাহমুদুল হাসান ফিরলেও ইমরুল কায়েস ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ইমরুল দেখা পান হাফ সেঞ্চুরির। 5 উইকেট নিয়ে নাজমুল একাদশের ধস নামানো সুমন খান হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। আর টুর্নামেন্ট সেরার মুকুট পড়েন মুশফিকুর রহিম। গত 11 তারিখ থেকে গালিব নেডিয়াস, নিউজ 24। নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ধারণ ক্ষমতার 1/3 দর্শক মাঠে ঢোকার অনুমতি পাবেন। সেই সঙ্গে গ্যালারিতে সামাজিক দূরত্ব মেনে চলা সহ কোভিড সংক্রান্ত সকল নির্দেশনা মেনে চলা হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর মাঠে ফিরছে ফুটবল। আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হচ্ছে জামাল মতিনদের। কোভিড বাস্তবতায় নেপালের বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক আশা নিয়েছিল শঙ্কা। সেই শঙ্কা দূর হলো বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত বৈঠক শেষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 1/3 টিকিট ছাড়বে বাফুফে। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। সর্বোচ্চ 1/3 দর্শকের টিকিট ছাড়বো। বাট আমাদের যেহেতু স্টেডিয়ামটা গ্যালারি সিস্টেম রয়েছে, সেখানে আমরা মার্কিং করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ন্যূনতম 2 থেকে 3 ফিট দূরত্ব যেন একজন বসতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা মার্কিংয়ের মাধ্যমে নিশ্চিত করব এবং সেভাবে দর্শকদেরকে বসতে হবে সেই প্রস্তাবনাগুলো আমরা মিটিংয়ে উপস্থাপন করেছি। নেপাল দল বাংলাদেশে আসার পর তাদের কোয়ারেন্টাইন ইস্যুতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছে বাফুফে। কয়েকদিনের মধ্যেই জাতীয় দলের বিদেশি কোচিং প্যানেল ও বেশ কয়েকজন ফুটবলার ফিরবেন দেশে। তাদের বেলায়ও নমনীয় হবার অনুরোধ দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। নেপাল দলটি আগামী 5 তারিখে যদি বাংলাদেশে আসে, সেখানে আমরা রিকোয়েস্ট করেছি সর্বোচ্চ 4 থেকে 5 দিনের তাদের কোভিড প্রোটোকল তাদের জন্য মেনটেন করা, তাদের কোয়ারেন্টাইন পিরিয়ডটা সংক্ষিপ্ত করা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রশিক্ষকদের জন্য কোয়ারেন্টাইন পিরিয়ডটা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করা এবং এই কোয়ারেন্টাইন পিরিয়ডে এই অতিথি দল বা আমাদের কোচিং স্টাফ যারা ইউকে থেকে আসবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, তারা শুধুমাত্র হোটেল, মাঠ টু হোটেল, তো এইভাবে করে তাদের সেই একটা যৌগ সুরক্ষার মধ্যে তাদেরকে রাখা। আগামী 13 ও 17 নভেম্বর হবে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল সকালের সংবাদের আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।